নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডে আজ রাত 8:30টার সময় বিগ ম্যাচ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা। এখন অনেকেই প্রথমে ভুল ধরতে পারেন আমার যে বাংলাদেশ সাউথ আফ্রিকা কবে থেকে বিগ ম্যাচ হলো, যেহেতু এটা টি-20 ফরম্যাট, ওয়ানডে হলে সেটা ভিন্ন কথা ছিল। হ্যাঁ, বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 8টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে এই 8টি ম্যাচের 8টিতে বাংলাদেশ হেরেছে। তাও বাংলাদেশ আজকের ম্যাচে সাউথ আফ্রিকার থেকে কোনো অংশে কম নয়, বিশেষ করে এই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠকে কেন্দ্র করে। এই মাঠটি মূলত বলা চলে যে মিরপুরের আরেক ভাই, কারণ মিরপুরের মতো এটি বিহেভ করছে। কোনো অংশ কিছু কিছু অংশে মনে হচ্ছে এটা মিরপুর থেকে খারাপ একটা অবস্থা, মিরপুর চেয়ে বড় ধানক্ষেত এটি। সেটির প্রমাণ হচ্ছে এই মাঠে এবার বিশ্বকাপে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে, এবং যে 3টি ম্যাচে পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে সেখানে কিন্তু প্রথম ইনিংসে রান কম হয়েছে। আচ্ছা, আমরা পরে ব্যাটিং করার দল জিতের হারটা বাদ দিই। প্রথমে ব্যাটিং করে যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 5টি ম্যাচে প্রথমে ব্যাট করা দলরা কিন্তু খুব বেশি রান করতে পারেনি। সেটার প্রমাণ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে 77 রান করে অল আউট হয়ে গিয়েছিল, আয়ারল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে 96 করে অল আউট হয়ে গিয়েছিল। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মধ্যে গতকাল ইন্ডিয়া আগে ব্যাটিং করে মাত্র 119 রানে অল আউট হয়ে গেছে। তাছাড়া কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 137 রান করতে পেরেছে। আর ওইদিকে সাউথ আফ্রিকা বিপক্ষে নেদারল্যান্ড আগে ব্যাটিং করে 103 রানে অল আউট হয়ে গিয়েছিল। এই যে 5টি ইনিংসের কথা বললাম এই বিশ্বকাপে, এই 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে, এবং এই মাঠটি মূলত এবার বিশ্বকাপকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই 5টি ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়া আর কোনো সময় কোনো খেলা হয়নি। এর মধ্যে যেটা বললাম, শ্রীলঙ্কা করলো 77, আয়ারল্যান্ড 96, নেদারল্যান্ড করলো 103 রান, এবং ইন্ডিয়া 119, এবং কানাডা করলো 137 রান। সর্বোচ্চ এই মাঠে রান হচ্ছে 137। তাই যে কোনো দলই টস জিতলে প্রথমে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে, এবং বাংলাদেশের সিদ্ধান্ত যদি টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে, এবং সাউথ আফ্রিকাকে সম্ভব এই মাঠের মধ্যে 120-30 বা 135-এর মধ্যে আটকানো একদম অসম্ভব না। পাকিস্তান ইন্ডিয়ার মতো এরকম ব্যাটিং ফ্রেন্ডলি টিমকেও কিন্তু গতকাল 119 রানে অল আউট করে দিয়েছে, সেটা অসম্ভব কিছু না। এবং বাংলাদেশের টিমের কিন্তু মূল স্ট্রেংথের জায়গাটি হচ্ছে বাংলাদেশের বোলিং। বাংলাদেশের ব্যাটিংটা টি-20তে কোনো সময় খুব বেশি ভালো ব্যাটিং করে না, এবং একদমই রিসেন্ট পাস্টে তো গত 5-6 ম্যাচে আজকে বাজে অবস্থা। গত 2 ম্যাচ যাবত তো বাংলাদেশ 130-এর বেশি করতে পারছে না, কিন্তু বাংলাদেশের বোলিংটা কিন্তু খুবই খুবই ইমপ্রেসিভ, যেটির প্রমাণ কিন্তু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেয়েছি। আমরা শ্রীলঙ্কাকে খুবই তাড়াতাড়ি আটকাতে পেরেছি বোলিং দিয়ে। এখন যেটা কথা হচ্ছে যে বাংলাদেশ না হয় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটিং করে হয়তো বা 120-30 রানের মধ্যে আটকে ফেলতে পারবে। যদি সাউথ আফ্রিকা পরে ব্যাটিং করে বাংলাদেশ আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে তো বাংলাদেশের জন্য একটি ক্ষতিকারক, এবং বাংলাদেশ তো হারবে শিওর। হ্যাঁ, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে বাংলাদেশও ঘুরে ফিরে 120-30-এর বেশি করতে পারবে না, সেটা মিরপুরে পিচ হোক আর একদম অ্যাডিলেডের মাঠ হোক বা লর্ডসের মাঠ হোক, বাংলাদেশ ঘুরে ফিরে ব্যাটিং পিচও 120-30-এর বেশি করতে পারে না, বোলিং পিচও ঘুরে ফিরে 110-20-এর মধ্যে কিন্তু বাংলাদেশের ইনিংসটা থমকে যায়। কিন্তু পরবর্তীতে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করবে, ধরলাম যে বাংলাদেশ আগে ব্যাটিং করে 120-30-এর বেশি করতে পারলো না, সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামলে কিন্তু এই যেই মাঠ নিউ ইয়র্কের যে নাসাউর যে স্টেডিয়ামের যে মাঠের নমুনা, সেই মাঠে আসলে পরে বোলিং করে বাংলাদেশ কিন্তু ভালো কিছু করতে পারবে। সেটির প্রমাণ পরে ব্যাটিং করা দলগুলোর মধ্যে 2টি ইনিংস যেটি পরে ব্যাটিং করা দল কিন্তু হেরেছিল, সেটি হচ্ছে কানাডা যখন 137 রান করে, জবাবে আয়ারল্যান্ড কিন্তু 138 রান করতে পারেন, 125 রানে তাদের ইনিংসটা থমকে গেছে। তাছাড়া গতকালকের ম্যাচে ইন্ডিয়া যখন 120 রানের টার্গেট দেয়, পাকিস্তান কিন্তু পরে ব্যাটিং করে 113-এর বেশি করতে পারেনি, তারা 113 রানে তাদের ইনিংসটা থমকে গেছে। 7 উইকেট হারিয়ে তারা 20 ওভারে 113 রান করেছে। সেক্ষেত্রে পরে বোলিং করেও কিন্তু বাংলাদেশ ভালো কিছু করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যদি আগে বাংলাদেশ টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায়, সেটি বাংলাদেশের সুবিধা। তখন বাংলাদেশ তাদেরকে 120 রানের ভিতরে আটকে ফেলার চেষ্টা করবে। তখন বাংলাদেশ যদি চেষ্টা করে ব্যাটিংয়ে, তাহলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। আর যদি আগে বাংলাদেশ ব্যাটিংয়ে যায়, তাহলে বাংলাদেশের টার্গেট থাকতে হবে মিনিমাম 120-30-35-এর মধ্যে রানটা রাখা। তাহলে বাংলাদেশ পরবর্তী বাংলাদেশের যে বোলিং স্ট্রেংথ, বাংলাদেশ তাদেরকে আটকাতে পারবে সেই টার্গেট অ্যাচিভ করাতে। এখন কথা হচ্ছে যে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশটা কীরকম হওয়া উচিত। বাংলাদেশের একাদশে হয়তোবা আজকে আমরা ঘুরে ফিরে সেই লিটন সৌম্য শান্তকে দেখতে পারি, কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যেহেতু গত ম্যাচে 7 পর্যন্ত মাহমুদুল্লাহ পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান 8 ইনিংস হোসেন একটা বোলিং অলরাউন্ডার মধ্যে খেলিয়েছে। এই মাঠের মধ্যে, এই নিউ ইয়র্কের মাঠে আসলে বেশি ব্যাটসম্যান খেলিয়ে লাভ নেই। সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ একজন ব্যাটসম্যানকে কমিয়ে এক্সট্রা একটা বলারকে খেলাতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তোবা দেখতে যেতে পারি যে কোনো একজন সৌম্য বা লিটন, দুজন একজনকে বসিয়ে, খুব সম্ভবত সৌম্যকে বসিয়ে এমন হতে পারে তারা একাদশে রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসানকে খেলাতে পারে। কারণ সাউথ আফ্রিকার ব্যাটিং টিমের মধ্যে কিন্তু 2জন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে। এই 2জন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য একজন রাইট আর্ম অফ ব্রেক বলা কুইন্টন ডিকক এবং ডেভিড মিলার, তাদের 2জন বাঁহাতি ব্যাটসম্যান। সেক্ষেত্রে তাদেরকে আটকাতে আমাদের রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসানকে প্রয়োজন লাগতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো বা সৌম্যকে বসিয়ে আমরা রাইট আর্ম অফ স্পিনার
মাহিদা হাসানকে একাদশে খেলাতে পারি। আর শরীফুল ইসলামের ইনজুরি নিয়ে কোনো একটা আপডেট নেই, কিন্তু যদিও শরীফুল ইসলাম গতকাল এবং আজকে প্র্যাকটিস করেছে, যদি শরীফুল ইসলামকে শেষ মুহূর্তে একাদশে আনা হয় সেক্ষেত্রে পেসার তানজিম হাসান সাকিবকেই এই ম্যাচ থেকে বসিয়ে তাকে আনা হতে পারে, কারণ তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ তো অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের বোলিংটা সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের জন্য খুব বেশি থ্রেট হবে, সেটার প্রমাণ হচ্ছে এই যেরকম মিরপুরে সবসময় কিন্তু মুস্তাফিজুর রহমান ভালো বল করে, এখন মিরপুরের প্রতি আরেকটি ধানক্ষেত মার্কা মাঠ হচ্ছে নাসরের নিউ ইয়র্কের মাঠটি, সেই মাঠে মুস্তাফিজুর রহমানের বল খেলাটা একদম অসম্ভব প্রায় হয়ে যাবে। সেক্ষেত্রে মুস্তাফিজ তো এখানে থাকছেই, তার সাথে স্পিনার রিশাদ হোসেন বা রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসান খুব ভালো বল করতে পারে, এমনকি সাকিব আল হাসানও ভালো বল করতে পারি নিউ ইয়র্কের মাঠে। তাই বলা যায় যে বাংলাদেশের পরিবর্তন হলে খুব সর্বোচ্চ দুটি পরিবর্তন হবে, একজন ব্যাটসম্যানকে কমিয়ে তারা মাহিদি হাসানকে খেলাতে পারে এবং একজন বলার তানজিম হাসান সাকিবকে বসিয়ে এখানে আসলে সে বাদ নয়, সে তাকে টিম কম্বিনেশনের জন্য রেস্ট দিয়ে শরীফুল ইসলামকে খেলানো হতে পারে। তবে শরীফুল ইসলামকে আজকের ম্যাচেও রেস্ট দেওয়া হতে পারে এরকম একটি গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে হয়তো বা এমনও হতে পারে সৌম্য সরকারকে না বসিয়ে তারা তানজিম সাকিবকে বসিয়ে পেস বলার তানজিম সাকিব বসিয়ে অফ স্পিনার মাহিদ হাসানকে আজকের ম্যাচে খেলাতে পারে। তাই সাউথ আফ্রিকা এই ম্যাচে একদম টোটাল ফেভারিট বলা যায় না, হ্যাঁ পার্শিয়ালি তারা বাংলাদেশ থেকে এগিয়ে বাংলাদেশের রিসেন্ট ফর্ম বিবেচনা। কিন্তু যদি নিউ ইয়র্কের মাঠের কথা আসে, আসলে ধরে দেখুন অস্ট্রেলিয়ার মতো দলকে কিন্তু আমরা মিরপুরের মাঠে 4-1 সিরিজ হারিয়েছি, ইংল্যান্ডের মতো দলকে আমরা 3-2 সিরিজ হারিয়েছি এই মিরপুরে মাঠের মধ্যে। সেক্ষেত্রে এই নিউ ইয়র্কের পিচটি কিন্তু মিরপুরের আরেক ভাই যাই বলে এটা কেন, মিরপুরের বড় ভাই যাই বলে এটা কেন, তাই এই মাঠে সাউথ আফ্রিকাও ওইভাবে বড়ভাবে খেলতে পারবে না। যদি এটা ব্যাটিং পিচ হতো হয়তো বা সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে 170-80 বা পরে ব্যাটিং করে তাড়াতাড়ি 15-16 ওভার ম্যাচটি জিতে নিবে, সেই সুযোগ তারা এখানে পাচ্ছে না। তাই এখানে হয়তো বা 60% সম্ভাবনা থাকবে, 60% সম্ভাবনা সাউথ আফ্রিকা জিতার, কিন্তু 40% সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। যদি এটা নিউ ইয়র্কের পিচ নয় অন্য পিচ হতো তাহলে আমি ভিন্ন কথা বলতাম যে সাউথ আফ্রিকা টোটালি ফেভারিট, কিন্তু এই মাঠের জন্য সাউথ আফ্রিকা কিছুটা এগিয়ে, কিন্তু বাংলাদেশেরও জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আজকে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে মনে করেন যে সুপার এইটের জন্য বাংলাদেশ এক পা দিয়ে রাখলো সুপার এইটে, কারণ বাংলাদেশ অলরেডি একটি জিতে এগিয়ে রয়েছে, সাউথ আফ্রিকা দুটি জয়লাভ করেছে। এবং আজকের ম্যাচটি যদি সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারাতে পারে তাহলে হয়তো বা আর শেষ পর্যন্ত আমরা সাউথ আফ্রিকা বাংলাদেশকেই যে সুপার এইটে দেখতে পারি, যদিও ফাইনাল নয় বাংলাদেশ সাউথ আফ্রিকা হারিয়ে ফেললে, তবে ভালো সম্ভাবনা রয়েছে যদি আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকা হারাতে পারে। আর যদি বাংলাদেশ সাউথ আফ্রিকা নাও হারাতে পারে, যদি ভালো একটা মানে এভারেজ মার্জিনে বাংলাদেশ ম্যাচটি হারে 2-1 রানে বা 1-2 উইকেটে বাংলাদেশ হারে, তাহলে খুব বেশি একটা নেট রান রেট আমাদের খারাপ অবস্থা হবে না। তো ভালো প্রত্যাশা রেখে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে আফ্রিকার সাথে ভালো কিছু করবে, সেই ভালো কিছুর প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।